Dear students, Calcutta University BCom Semester 3 as per CCF system under National Education Policy. ঠিক আছে, তো তোমাদের আমি ট্যাক্সেশন 1 এর ক্লাস করাচ্ছি, মানে ডিরেক্ট ট্যাক্সেশন 1 এর ক্লাস করাচ্ছি। আর আগে আমি করিয়েছিলাম যে হাউ টু কম্পিউট ইনকাম ফ্রম স্যালারি, এখন আমি করাচ্ছি হাউ টু কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তার আগে সবাইকে বলে দিই, তোমাদের সবার জন্য নতুন 2025 এর আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানালাম, ওয়েলকাম করলাম। তো সবাই ভালো থাকো, আর পরীক্ষা কিন্তু এসে যাচ্ছে, ভালো করে পড়াশোনা করো। তো যেটা আমার বলবার দরকার সেটা হলো এই যে যখন আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বার করব, এর ফার্স্ট পার্ট আমাদের বার করতে লাগবে যে হাউ টু কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু। সেটাই কিন্তু কিভাবে আমরা বার করবো সেটাই শেখাবো, যে হাউ টু কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ এনি লেট আউট প্রপার্টি। তারপরে যে প্রপার্টিটা সারা বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে সেই প্রপার্টিটার আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালু কেমন করে বার করব। তো গ্রস মিউনিসিপাল ভ্যালু বার করতে গেলে আমাদের তিনটে স্টেপ লাগে। প্রথমে স্টেপ 1 এ আমরা বার করব যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এইবারে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বেরিয়ে যাওয়ার পরে আমাদের আরো দুটো স্টেপ থাকছে, একটা স্টেপ 2 আর একটা স্টেপ 3। তবে স্টেপ 2 আর স্টেপ 3 এর মধ্যে একটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে, আমাদের ম্যান্ডেটরি হচ্ছে কি তোমার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করা। তারপরে স্টেপ 2 যদি অ্যাপ্লাই হয় তাহলে স্টেপ 3 হবে না, আর স্টেপ 3 যদি অ্যাপ্লাই হয় তখন কিন্তু স্টেপ 2 অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, তাহলে আমি আগে বলবো যে কি করে আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা বার করব। তো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে গেলে আমাদের তিনটে জিনিস কাজে লাগে। একটা হলো গ্রস মিউনিসিপাল ভ্যালু, একটা হলো তোমার ফেয়ার রেন্ট, আর একটা হলো তোমার স্ট্যান্ডার্ড রেন্ট। ছোট্ট করে এগুলোকে আগে বলে দিই। গ্রস মিউনিসিপাল ভ্যালু মানে কি, যে কর্পোরেশনের মধ্যে, সে মিউনিসিপাল কর্পোরেশন হোক বা যেখানেই হোক, যে কর্পোরেশনের মধ্যে প্রপার্টিটা আছে সেখানকার সেই কর্পোরেশনের যে অ্যাসেসিং ডিপার্টমেন্ট আছে তারা ট্যাক্স পারপাসে কিন্তু বাড়িটার একটা ভ্যালুয়েশন করে, এটাকে বলা হয় মিউনিসিপাল ভ্যালু। আর যদি বাড়ি যদি মেট্রোপলিটন সিটিতে হয়, আমাদের 4টে মেট্রোপলিটন সিটি আছে ইন্ডিয়াতে, কলকাতা, দিল্লি, মুম্বাই আর চেন্নাই, প্রপার্টিগুলো যদি মেট্রোপলিটন সিটির মধ্যে হয়, এটা একটা কাস্টমারি। ওরা যখন মিউনিসিপাল ভ্যালুটা বার করে তখন সবসময় 10% কম করে ভ্যালুয়েশন করে, এটাকে বলা হয় নেট মিউনিসিপাল ভ্যালু। তার বাড়ি যদি প্রপার্টি যদি তোমার মেট্রোপলিটন সিটির মধ্যে যদি থাকে আর গ্রস মিউনিসিপাল ভ্যালু না বলে দিয়ে যদি নেট মিউনিসিপাল ভ্যালু বলে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালু বার করে নিতে লাগবে। কিভাবে না, যেটা নেট মিউনিসিপাল ভ্যালু বলে দিচ্ছে সোজা কথা বুঝে নাও, 10% কম করে ভ্যালুয়েশন করছে, ওটা হলো ইকুইভ্যালেন্ট টু 90%, ওটাকে আমাদের 100% এ কনভার্ট করতে লাগবে। তবে ডাইরেক্ট করলে হবে না, যেটা নেট মিউনিসিপাল ভ্যালু বলে দেবে তার সঙ্গে যদি কিছু যদি আমাদের ওয়াটার ট্যাক্স বা সিওয়েজ ট্যাক্স যদি কিছু আমাদের দিয়ে দেওয়া থাকে, সেটাকে অ্যাড করতে লাগবে। অ্যাড করে যে ভ্যালুটা আসবে সেটাকে 100% এ কনভার্ট করবে, এটা হলো 90%, তাহলে 100 করতে হবে, সোজা কথা ইনটু 100/90 করে দেবে। তাহলে ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা করব শুধুমাত্র কিন্তু মেট্রোপলিটন সিটির বেলাতে। আর যদি গ্রস মিউনিসিপাল ভ্যালু না বলে দিয়ে যদি নেট মিউনিসিপাল ভ্যালু যদি বলে দেয়, তখন সোজা কথা গ্রস মিউনিসিপাল ভ্যালু আর নেট মিউনিসিপাল ভ্যালু যে ডিফারেন্সটা, এটা কিন্তু অ্যাপ্লিকেবল অনলি ইন কেস অফ মেট্রোপলিটন সিটিজ। যদি বাড়ি নন মেট্রোপলিটন সিটিতে যদি হয়, তখন কিন্তু যেটাই গ্রস সেটাই নেট, ওখানে গ্রস আর নেটের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স থাকে না। তাহলে ফার্স্ট আমি বললাম যে গ্রস মিউনিসিপাল ভ্যালু কাকে বলে, আমি বলে দিলাম। সেকেন্ড বলছি আমি ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট মানে কি? ফেয়ার রেন্টের সোজা কথা হলো যে এটাকে বলা হয় নোশনাল রেন্ট, যে এলাকায় বাড়িটা রয়েছে সেই এরিয়ায় সিমিলার কাইন্ড অফ প্রপার্টির, ঠিক আছে, রেন্ট তোমার একই হওয়া উচিত, সেই বেসিসে কিন্তু ট্যাক্স নেওয়া হবে। ঠিক আছে, তুমি কারোর থেকে কম ট্যাক্স কিন্তু তুমি কম ভাড়া কিন্তু নিতে পারো, কিন্তু ট্যাক্স যখন তোমার ক্যালকুলেশন করা হবে সেক্ষেত্রে কিন্তু ওই নোশনাল রেন্ট বা ফেয়ার রেন্টের বেসিসে তোমাকে ট্যাক্স ওরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল রেন্টের বেসিসে হলো না, তোমার কিন্তু ফেয়ার রেন্টের বেসিসে। আর যদি ফেয়ার রেন্টের থেকে অ্যাকচুয়াল রেন্টটা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি যেটা অ্যাকচুয়াল রেন্ট নিচ্ছ সেই বেসিসে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন করা হবে। ঠিক আছে, থার্ড হলো আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট কাকে বলে না, প্রপার্টি যদি সিচুয়েটেড হয় আন্ডার জুরিসডিকশন অফ রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, তখন রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী বাড়িটার কিন্তু একটা রেন্ট ঠিক করা থাকে। ঠিক আছে, সেটাকে বলা হয় আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট। এবার আমরা এই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কিভাবে বার করব, এর রুলটা হলো যে হায়ার বিটুইন গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট বাট সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট। আমি বললাম কি যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে গেলে আমাদের তিনটে ইনফরমেশন আমাদের লাগবে। একটা হলো গ্রস মিউনিসিপাল ভ্যালু, একটা হলো ফেয়ার রেন্ট, আর থার্ড হলো আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট। রুল কি বললাম, হায়ার বিটুইন গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট বাট সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট। এটার মানে কি, গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটা বড়, সেই অ্যামাউন্টের সাথে তুমি কি স্ট্যান্ডার্ড রেন্টে কম্পেয়ার করবে। ওই বড় অ্যামাউন্টটা আর স্ট্যান্ডার্ড রেন্ট দুটোর মধ্যে
মধ্যে যেটা লোয়ার হবে সেটাকে আমরা বলবো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করাটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি, এবারে মানে কম্পালসরি। এবার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট মানে বার করবার পরে আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবল বার করতে লাগবে। কেন না, রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সাথে আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলকে কম্পেয়ার করতে লাগবে। তো অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটা আমরা কিভাবে বার করব না, অ্যানুয়াল রেন্ট মানে 12 মাসের বাড়িটা থেকে যা ভাড়া পাওয়ার কথা, মানে যেটা ভাড়া হওয়া উচিত, অ্যানুয়াল রেন্ট তার থেকে লেস করবে আনরিয়েলাইজড রেন্ট ফর দ্য কারেন্ট প্রিভিয়াস ইয়ার, মানে কারেন্ট প্রিভিয়াস ইয়ারের আনরিয়েলাইজড রেন্ট মাইনাস করবে অন্য কোনো প্রিভিয়াস ইয়ারের না, আর লেস করবে রেন্ট ফর দ্য ভ্যাকেন্সি পিরিয়ড ইফ এনি। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবল। এইবারে রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সঙ্গে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলকে কম্পেয়ার করবে। যদি অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা স্টেপ 2 ফলো করব এবং অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটাই হয়ে যাবে কিন্তু আমাদের গ্রস অ্যানুয়াল মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, আর কিন্তু আমরা স্টেপ 3 তে যাব না। আমি বললাম স্টেপ 3 আর স্টেপ 2 আর স্টেপ 3 এর মধ্যে যে মানে যে কোনো একটা আমাদের অ্যাপ্লাই হবে। যেখানে স্টেপ 2 অ্যাপ্লাই হচ্ছে সেখানে স্টেপ 3 বার করার দরকার নেই, আর যেখানে স্টেপ 2 মানে স্টেপ 3 অ্যাপ্লাই হবে সেখানে স্টেপ 2 আমরা করতে যাব না। তার মানে স্টেপ 2 ধরে আমাদের মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু কখন হলো না, when actual rent received or receivable will be more than reasonable expected rent। ঠিক আছে, তখন আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটাই হয়ে গেল গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার আমি বলবো যে সব সময় যে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটা তোমার রিজনেবল এক্সপেক্টেড রেটটা থেকে বড় হবে এমন কোনো কথা নেই, ছোটও হতে পারে। তো যখন ছোট হবে আর সেই মানে when actual rent received or receivable will be lower than reasonable expected rent, কিন্তু এমনি ছোট হলে চলবে না, only due to vacancy, মানে প্রপার্টি কিছু সময়ের জন্য মানে ভ্যাকেন্ট ছিল, সেই ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্টটা না পাওয়ার জন্য আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটা তোমার রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে ছোট হয়েছে, only due to vacancy। সেক্ষেত্রে আমরা স্টেপ 3 ফলো করব এবং অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটাই কিন্তু আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু হবে। এইবারে সবসময় যে ভ্যাকেন্সির জন্য অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে ছোট হবে এমন কোনো কারণ নেই, হ্যাঁ এমন কোনো মানে কথা নেই। তোমার অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটা তোমার ভ্যাকেন্সি ছাড়াও তোমার রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে কম হতে পারে। সেক্ষেত্রে কি হবে, তখন আমাদের দেখতে লাগবে যে whether vacancy period given or not, যদি কোনো ভ্যাকেন্সি পিরিয়ড না দিয়ে দেওয়া থাকে। কি বলতে চাইছি যে তোমার অ্যাকচুয়াল রেন্ট রিসিভড or রিসিভেবল মানে লোয়ার দ্যান রিজনেবল এক্সপেক্টেড রেন্ট নট ডিউ টু ভ্যাকেন্সি, তখন আমাদের দেখতে লাগবে whether vacancy period is given or not। যদি কোনো ভ্যাকেন্সি পিরিয়ড দিয়ে না দিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা গ্রস অ্যানুয়াল ভ্যালু হবে। আর যদি তোমার ভ্যাকেন্সি পিরিয়ড যদি বলে দেওয়া থাকে তখন রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্টটা মাইনাস করে আমাদের হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই হলো টোটাল রুল আমি বলে দিলাম। এবার আমি একটা সাম করিয়ে দিচ্ছি, দুটো প্রপার্টি আমি এখানে করাবো, মিনিট 5-7 লাগবে। আর এই দুটো করে গেলেই কিন্তু তোমার পুরো জিনিসটা কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি অঙ্কটা একটু করছি যেখানে কিন্তু আমাদের সমস্ত জিনিসই কিন্তু বলে দেওয়া থাকবে। বলছে যে from the following information compute gross annual value of the properties mentioned below for the assessment year 2024-25। ঠিক আছে, আমাদের ফার্স্ট প্রপার্টি যেটা বলছি এখানে আমাদের কি কি দিয়ে দেওয়া আছে, মিউনিসিপাল ভ্যালু বলে দেওয়া আছে, তোমার অ্যানুয়াল রেন্ট বলে দেওয়া আছে, ফেয়ার রেন্ট বলে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেওয়া আছে, আনরিয়েলাইজড রেন্ট অফ দ্য প্রিভিয়াস ইয়ার বলে দেওয়া আছে, আর ভ্যাকেন্সি পিরিয়ড ইন মান্থ আমাদের বলে দেওয়া আছে যে 2 মানে 2 মান্থ। এখান থেকে আমাদের তোমার গ্রস মিউনিসিপাল গ্রস অ্যানুয়াল ভ্যালু আমাদের বার করতে লাগবে। তো আমি সবার আগে কি করব, অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবলটা আমি আগে ওয়ার্কিংসে বার করে নেব, তারপর আমি আসবো তোমার মানে কিভাবে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করব। ঠিক আছে, আচ্ছা তো আমরা করছি এটা। অ্যাকচুয়াল এই অঙ্কটার মধ্যে কিন্তু 4টে প্রপার্টি আমাদের দিয়ে দেওয়া আছে। আমি যে প্রপার্টিটা করাচ্ছি এটা হলো প্রপার্টি নাম্বার 3। ঠিক আছে, এই যে ইনফরমেশনগুলো আমি দিলাম এগুলো কিন্তু প্রপার্টি নাম্বার 3। আমি যখন ইউটিউবে আপলোড করব ভিডিওটাকে প্রবলেমটাকে আমি দিয়ে দেবো, তাহলে তোমরা কিন্তু মানে বুঝতে পারবে যে কোনটা আমি করালাম। তাও আমি যখন করাচ্ছি আরেকবার আমি মানে বলে দিচ্ছি ইনফরমেশনগুলো। তো সবার আগে আমরা বার করে নেবো অ্যাকচুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবল, এটা কিন্তু ওয়ার্কিং এইখানে আমরা করে নিচ্ছি যে অ্যাকচুয়াল রেন্ট received or receivable এটা আমি করছি কিন্তু প্রপার্টি মানে হাউস নাম্বার 3 এর জন্য। ঠিক আছে, ফর্মুলা আমি কি বললাম, অ্যানুয়াল রেন্ট
অ্যানুয়াল রেন্ট থেকে কারেন্ট প্রিভিয়াস ইয়ারের আনরিয়েলাইজড রেন্ট লেস করব আর ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্ট মাইনাস করব। তো প্রপার্টি মানে 3 এর জন্য আমাদের অ্যানুয়াল রেন্ট বলে দেওয়া আছে, দেখো 1,39,200, ঠিক আছে, 1,39,200 এটা আমাদের বলে দেওয়া আছে অ্যানুয়াল রেন্ট। এখান থেকে আমরা লেস করব, লেস আনরিয়েলাইজড রেন্ট, আনরিয়েলাইজড রেন্ট for the current previous year, unrealized rent for the current previous year, শর্টে লিখলাম PY। আচ্ছা, তো আনরিয়েলাইজড রেন্ট আমাদের মানে হাউস নাম্বার 3 এর জন্য বলে দেওয়া আছে আনরিয়েলাইজড রেন্ট ফর দ্য কারেন্ট প্রিভিয়াস ইয়ার বলে দেওয়া আছে 2000 রুপিস, ঠিক আছে, 2000। তাহলে আমাদের হলো 137,200। এখান থেকে লেস করব, লেস রেন্ট for the vacancy period। অঙ্কে বেশি সময় লাগবে না, কিন্তু রুলটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং টপ টু বটম রুল কিন্তু আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তো রেট ফর দা ভ্যাকেন্সি পিরিয়ড। আচ্ছা, ভ্যাকেন্সি পিরিয়ডের রেট ওরা ভ্যাকেন্ট বলে দিয়েছে 2 মাস। একটা জিনিস মনে রাখবে, এই ভ্যাকেন্সি পিরিয়ডের রেটটা আমরা কিন্তু ক্যালকুলেট করব অরিজিনাল অ্যানুয়াল রেন্টের উপর, ঠিক আছে, নট কিন্তু মানে আনরিয়েলাইজড রেন্ট যেটা লেস করে যেটা হলো তার উপরে কিন্তু না। এই মানে যেটা অ্যানুয়াল রেট 1,39,200 মানে অরিজিনাল ভ্যালুটা, এইটার উপর আমরা 2 মান্থে ক্যালকুলেট করব। তো 1,39,200 একটু ক্যালকুলেট করো তো, 1,39,200 ইনটু 2/12, সোজা কথা 6 দিয়ে 2/12, এটাকে 6 দিয়ে ডিভাইড করো। 2 মাস আমাদের ভ্যাকেন্ট মানে এই ছিল, ভ্যাকেন্ট ছিল। 1,39,200 ডিভাইডেড বাই 6 কত হচ্ছে? 23,200। यस স্যার, 23,200, ঠিক আছে। তাহলে লেস করি, এটা 0 0 0, এটা 4, এটা হলো 1, তাহলে 1,14,000 আমাদের হয়ে গেল অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। এবার আমরা বার করব কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে এখানে আমি লিখছি যে মন দিয়ে দেখবে, কম্পিউটেশন অফ গ্রস annual value, computation of gross annual value for the assessment year, short I লিখলাম AY 2024-25। তাহলে প্রথমে আমরা করব স্টেপ 1, রুল আমি সব বলে এসেছি। স্টেপ 1 এখানে আমরা লিখব রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এটাকে আমরা শর্টে আরইআরও বলতে পারি। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট মানে কাকে বলে বলেছিলাম যে হায়ার বিটুইন গ্রস মিউনিসিপাল ভ্যালু এন্ড ফেয়ার রেন্ট বাট সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট। এখানে আমি লিখব যে হায়ার বিটুইন গ্রস মিউনিসিপাল ভ্যালু, হায়ার বিটুইন গ্রস municipal value and fair rent but subject to standard rent, দেখো আমাদের মিউনিসিপাল ভ্যালু এখানে বলে দেওয়া আছে। বাড়ি কিন্তু একবারও বলেনি যে মেট্রোপলিটন সিটিতে, যখন মেনশন করবে মেট্রোপলিটন সিটিতে তখনই আমরা বুঝবো যে প্রপার্টি মেট্রোপলিটন সিটিতে আছে, আদারওয়াইজ কিন্তু আমরা ধরে নেবো কিন্তু নন মেট্রোপলিটন সিটিতে প্রপার্টিটা আছে। তো আমাদের মিউনিসিপাল ভ্যালু, তাহলে নন মেট্রো সিটির বেলা আমি বলেছিলাম গ্রস বা নেট দুজনের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, মানে যা নেট তাই গ্রস। তো মিউনিসিপাল ভ্যালু মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু আমাদের বলে দেওয়া আছে 1,32,000। এটা রুলটা আরেকবার বলে দিই যে এটা মানেটা কি, যে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট দুটোর মধ্যে যেটা বড় সেই বড় অ্যামাউন্টটা আর স্ট্যান্ডার্ড রেন্ট দুটোর মধ্যে যেটা ছোট এটা কি বলবো আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তো আমাদের মিউনিসিপাল ভ্যালু বলে দেওয়া আছে 1,32,000 আর আমাদের ফেয়ার রেন্ট বলে দেওয়া আছে 1,36,800। তাহলে দুজনের মধ্যে বড় হলো 1,36,800, ঠিক আছে। এইটার সঙ্গে 1,36,800 মানে যেটা বড় অ্যামাউন্টটা, এটার সাথে আমরা স্ট্যান্ডার্ড রেন্টকে কম্পেয়ার করব। স্ট্যান্ডার্ড রেন্ট হলো 1,40,000 মানে দুটোর মধ্যে যেটা লোয়ার, তাহলে দুজনের মধ্যে লোয়ার হলো 1,36,800।
গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট দুজনের মধ্যে যেটা বড়, তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু আমাদের ছিল 1,32,000 আর ফেয়ার রেন্ট আমাদের ছিল 1,36,800। দুজনের মধ্যে বড় হলো 1,36,800। এই বড় অ্যামাউন্টের সাথে আমরা স্ট্যান্ডার্ড রেন্টকে কম্পেয়ার করব, দুজনের মধ্যে যেটা লোয়ার। তো স্ট্যান্ডার্ড রেন্ট 1,40,000, মানে স্ট্যান্ডার্ড রেটটা বড় হয়ে যাচ্ছে, তার মানে 1,36,800 এটাই কিন্তু আমাদের হলো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, 1,36,800। ক্লোজ করে দাও। এবার কি বলবো আমরা, আমাকে মানে স্টেপ 2 কি স্টেপ 3 কোনটা আমরা অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করবে আমাদের কিন্তু অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল এর উপরে। দেখেন না, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট 1,36,800 আর অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল কিন্তু 1,14,000। আমি যেটা চয়েস করেছি চারটে প্রপার্টির মধ্যে, মানে ভালো অঙ্কটাকে কিন্তু আমরা চয়েস করেছি। দেখো এইটা যদি বড় হতো, অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা যদি বড় হতো, আমি লিখতাম যে স্টেপ 2 মানে কি লিখতাম যে সিন্স অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল ইজ মোর দ্যান রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দেন গ্রস অ্যানুয়াল ভ্যালু উইল বি অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। ঠিক আছে, কিন্তু এখানে দেখো কম হয়েছে, বড় না। তার মানে এবার আমাদের দেখতে লাগবে যে অ্যাকচুয়াল স্টেপ 3 অ্যাপ্লাই হবে কিনা। অ্যাকচুয়াল স্টেপ 3 অ্যাপ্লাই আমরা কখন করব না, এইটা যেটা কম হলো আমাকে দেখতে লাগবে যে whether এটা মানে ডিউ টু ভ্যাকেন্সি অর নট, মানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে ছোট, এই ছোটটা দেখতে লাগবে যে whether this is due to vacancy or not। কিভাবে আমরা সেটা টেস্ট করব না, এই যে মানে আফটার ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি আমি কম, মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্টের থেকে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা কম। আমাকে আগে টেস্ট করব মানে ভ্যাকেন্সির জন্য কম কিনা দেখতে গেলে আমি কি করব, ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্ট লেস করবার আগে আমাকে দেখে নিতে লাগবে যে কত ছিল। ঠিক আছে, তো সেটা যদি বড় থাকে আর মানে অ্যাকচুয়াল রেন্ট মানে রিসিভড অর রিসিভেবল যেটা বেরিয়েছে এটা তো আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেট থেকে ছোটই বেরিয়েছে, তার মানে বুঝে যাব যে ডিউ টু ভ্যাকেন্সি কম হয়েছে। সোজা কথা আরেকবার বলে দিই, আমি দেখে নেব কিভাবে, মানে ডিউ টু ভ্যাকেন্সি ছোট হয়েছে কিভাবে টেস্ট করব না, ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্টটা লেস করবার আগে একবার দেখে নেব ওটা কত ছিল। ঠিক আছে, তো ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্টটা লেস করবার আগে যদি অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে বড় থাকে আর ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্ট লেস করবার পরে গিয়ে যদি অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে কম হয়ে যায়, তখনই কিন্তু একমাত্র আমরা বলতে পারবো এটা ভ্যাকেন্সির জন্য কম হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি যে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল এটাকে আমি লিখলাম ARR। ARR হ্যাঁ, এখানে তো আমাদের মানে দেখানো তো দরকার নেই। দেখো ভ্যাকেন্সি পিরিয়ডে রেট লেস করবার আগে ছিল 1,37,200, ভালো করে বুঝে নাও। ভ্যাকেন্সি পিরিয়ডে রেট লেস করবার আগে আমাদের অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবল ছিল 1,37,200, মানে রিজনেবল এক্সপেক্টেড রেটটা থেকে বড়। কিন্তু ভ্যাকেন্সি পিরিয়ডে রেটটা লেস করবার পরে আমাদের অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেট থেকে কম হয়ে গেছে। তার মানে আমরা কি বলবো, একদম চোখ বুজিয়ে বলে দেবো এটা ডিউ টু ভ্যাকেন্সি অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবল ইজ লোয়ার দ্যান রিজনেবল এক্সপেক্টেড রেট। হ্যাঁ, আমার ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্ট লেস করবার আগে দেখে নাও রিজনেবল এক্সপেক্টেড রেট থেকে বড় ছিল অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবলটা 1,37,200, যেখানে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেট 1,36,800। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবল বড় ছিল, ভ্যাকেন্সি পিরিয়ডে রেট লেস করবার পরেই কিন্তু আমাদের দিয়ে অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবলটা রিজনেবল এক্সপেক্টেড রেট থেকে কম হয়েছে। তার মানে আমি চোখ বুজিয়ে বলবো যে অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবল ইজ লেস দ্যান রিজনেবল এক্সপেক্টেড রেট অনলি ডিউ টু ভ্যাকেন্সি, মানে আমরা পিওর স্টেপ 3 ফলো করব এবং অ্যাকচুয়াল রেট রিসিভড অর রিসিভেবলটাই হবে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি এটা লিখছি আমি যে স্টেপ 3, স্টেপ 3, স্টেপ 3। ঠিক আছে, তাহলে আমি লিখছি যে সিন্স অ্যাকচুয়াল রেন্ট received or receivable, since actual rate received or receivable is less than reasonable expected rent, reasonable expected rent only due to vacancy. So gross annual value will be actual rent received or receivable.
রিসিভেবল। তার মানে আমাদের টাকা কত বেরিয়েছে 1,14,000। বুঝা গেল? তাহলে এটা আমাদের হলো অ্যাকচুয়াল রেন্ট, এটা আমাদের হলো যে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, আরো দুটো প্রপার্টি আমি করিয়ে দেবো, দেখবে এই তোমাদের শুধু কিন্তু গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করার অঙ্ক কিন্তু পরীক্ষাতে দেয়। আর এটাই কিন্তু সবথেকে ক্রিটিক্যাল এরিয়া, মানে যখন আমরা টোটাল অঙ্কগুলো যখন করাবো, মানে হাউ টু কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ওগুলোর মধ্যে কিন্তু অত ক্রিটিক্যাল জায়গা থাকে না, যত ক্রিটিক্যাল জায়গা কিন্তু আমাদের এই গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বার করা। কাজে এটাই তুমি যদি ঠিকঠাক করে নিতে পারো, হ্যাঁ, তাহলে কিন্তু পুরো অঙ্কটা তুমি কিন্তু মানে অনেক সহজেই কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, আর কি বললাম, শুধু এই গ্রস অ্যানুয়াল ভ্যালু এইটুকুনি তোমাকে কিন্তু পরীক্ষা কিন্তু বার করতে দেয়, 5 মার্কসের অঙ্কগুলো থাকে। ঠিক আছে, আর এইটা করতে পারলে টোটালটা রুলটা নিশ্চয়ই আমি শিখিয়ে দেবো যে কিভাবে আমরা মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বার করবো। মানে রুল অনেক সোজা, এইটাকে কিন্তু তার জন্য আমাদের সবার আগে বার করে নিতে হবে। আর এই গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে আমরা বার করবো, আরো একটা প্রপার্টি কিন্তু আমি করিয়ে দেবো। আজকের একটা অঙ্ক দিয়ে আমি করিয়ে দিলাম, একটা প্রপার্টি দিয়ে করিয়ে দিলাম। তো ক্লাসগুলো আমার কিন্তু রেগুলার ফলো করো, আর আমার চ্যানেলটাকে একটুখানি তোমরা মানে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।